নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ 30শে আগস্ট শুক্রবার, দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। হ্যাঁ, আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশানে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি। আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন। তাই বলে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি, প্রশ্নই ওঠে না। এবার খবরে ফিরি। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে IMA। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, সিঙ্গুরে শিল্পের দাবিতে নবান্নের উদ্দেশ্যে যাত্রা আন্দোলনকারীদের। শুক্রবার থেকে শুরু হয়েছে কর্মসূচি। ধর্ষকের কঠোর সাজা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনার কোনো জবাব পেলাম না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করবেন। শরিকদের চাপে ব্যাকফুটে কেন্দ্র, জনগণনার সঙ্গেই করা হবে জাতি গণনা। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সূত্রে। NDTVর খবরে প্রকাশ, মেঘালয় পুলিশ বলেছে, বাংলাদেশের ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলী পান্নার শ্বাসরোধে মৃত্যু হয়েছে। বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে আগামীকাল শনিবার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর পোলিও প্রতিরোধ কার্যক্রমের জন্য 3 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস এবং ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। গত সোমবার রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকার দেয়া ইউক্রেনের একটা F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের বৈমানিকও নিহত হয়েছেন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে IMA। আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষের সদস্যপদ প্রত্যাহার করার বিষয়ে ঠিক করতে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি ডক্টর RV অশোকান। বুধবার সেই কমিটি সর্বসম্মতিক্রমে সন্দীপ ঘোষের সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বলা হয়েছে, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়। সর্বভারতীয় সভাপতি ডক্টর RV অশোকান একটা কমিটি গঠন করেন। সেই কমিটি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে। নির্যাতিতার বাবা এবং মা সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে IMAর পশ্চিমবঙ্গ শাখাসহ চিকিৎসকদের বেশ কিছু সংগঠন সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আবেদন করেছিল। এরপরে এই কমিটির পক্ষ থেকে সন্দীপ ঘোষের সদস্যপদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে গত রবিবার সকাল থেকে রাত পর্যন্ত সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি এবং জেরা চলে। ফের সোমবার তাকে আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় সিজিওতে তলব করা হয়। সেখানেই ফের পলিগ্রাফ পরীক্ষায় বসানো হয় সন্দীপ ঘোষকে। শনিবারের পর সোমবারেও ফের পলিগ্রাফ টেস্ট করা হয় সন্দীপ ঘোষের। ধর্ষণ এবং খুনের তদন্তের পাশাপাশি সন্দীপ ঘোষের অধ্যক্ষ থাকাকালীন আরজি করে কোটি টাকার দুর্নীতি চক্র, মৃতদেহ নিয়েও কারবার, টেন্ডার দুর্নীতির একের পর এক ভয়াবহ অভিযোগ সামনে আসছে। সেই তদন্তও চলছে সমান্তরালভাবে। আর এদিন আবার সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।
সিঙ্গুরে শিল্পের দাবিতে নবান্নের উদ্দেশ্যে যাত্রা আন্দোলনকারীদের শুক্রবার থেকে শুরু হয়েছে কর্মসূচি। আগেই ঘোষণা হয়েছিল শুক্রবার থেকে সিঙ্গুরে শিল্পের দাবিতে কর্মসূচি শুরু করেছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। ওই কমিটির সদস্যরা নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তার আগে তারা জড়ো হয়েছিলেন সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে। যদিও জমি পুনর্ব্যবহার কমিটির এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। 2006 সালে ন্যানো কারখানার জন্য 1000 একর জমি অধিগ্রহণ করা হয় সিঙ্গুরে। জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে, এই রকম অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছিলেন অনিচ্ছুক কৃষকরা। গড়ে উঠেছিল সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি। ক্রমে সেই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে 8 বছর আগে সিঙ্গুরে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে মালিকদের, কিন্তু সেই জমির প্রায় 700 একর এলাকার চাষ হয় না। ওই জমি চাষযোগ্য করা না গেলে শিল্প স্থাপনের দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন কৃষকদের একটা অংশ। এখন 21 জন সদস্য নিয়ে গঠিত হয়েছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি। শুক্রবার তাদের কর্মসূচির সূচনা হলো। কমিটির সদস্যরা জানাচ্ছেন, শুক্রবার নবান্নে তারা মোট 7 দফা দাবি পেশ করবেন। সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটির যুগ্ম আহ্বায়ক দুধ কুমার ধারা বলেছেন, জমি ব্যবহার হয় 3টে কাজে, হয় চাষে, নয় বসবাস, না হলে শিল্প। কিন্তু সিঙ্গুরের জমিতে চাষবাসও হচ্ছে না, বাসও হচ্ছে না, আর শিল্পও হচ্ছে না। এটাই এখন বাস্তব। চাষ হচ্ছে শুধুমাত্র 300 একর জমিতে। বাকি জমি যাতে ব্যবহারযোগ্য করা যায় তার জন্যই কমিটি তৈরি হয়েছে। আমাদের দাবি, যে জমি চাষযোগ্য হয়নি তা চাষের উপযোগী করতে হবে, নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে। অধিগ্রহণের পূর্বে চাষিদের যা অধিকার ছিল সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। অধিগৃহীত জমির 100 একরের আগে ছোট ছোট শিল্প ছিল, সেগুলো ফিরিয়ে আনতে হবে। কিন্তু অনেক চেষ্টার পরেও জমি যদি চাষযোগ্য করা না যায় তাহলে সেখানে কারখানা করতে হবে। ধর্ষকের কঠোর সাজা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনার কোনো জবাব পেলাম না। 8 দিনের ব্যবধানে আবার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মোদীকে লেখা সেই 2 পাতার চিঠিটা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা। গত 22 আগস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠিটা লিখেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের চিঠিটা গোড়াতেই সে কথা মনে করিয়ে দিয়ে মমতা লিখেছেন, অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে লেখা সেই চিঠির কোনো জবাব এখনো পর্যন্ত আসেনি। তবে মোদীকে লেখা ওই চিঠির যে প্রতিলিপি কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকে পাঠানো হয়েছিল তার জবাব এসেছে বলে জানিয়েছেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করবেন। তিনি বলেছেন, এটা স্বাভাবিক যে আমরা এই সরকারের সাথে কার্যক্রম চালাবো। তিনি বলেন, তাদের স্বীকার করতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং রাজনৈতিক পরিবর্তনগুলোর কারণে কাজ ব্যাহত হতে পারে। জয়শঙ্কর বলেছেন, এখানে স্পষ্টতই আমাদেরকে পারস্পরিক স্বার্থের দিকে নজর দিতে হবে। শুক্রবার 30 আগস্ট দিল্লিতে রাজীব সিকরির লেখা স্ট্র্যাটেজিক কনড্রামস রিসেভিং ইন্ডিয়াজ ফরেন পলিসি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। জয়শঙ্কর বলেছেন, সবাই অবগত আছেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুদেশের সম্পর্ক ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী হয়েছে। শরিকদের চাপে ব্যাকফুটে এবার কেন্দ্র, জনগণনার সঙ্গেই করা হবে জাতি গণনা। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সূত্রে। জমি বাড়ি বিক্রিতে ইন্ডেক্সেশন পুরোপুরি তুলে দেওয়া যায়নি, ঘুরপথে সরাসরি আমলা নিয়োগ বাতিল করতে হয়েছে, এমনকি পেনশন প্রকল্প নিয়েও ইউটার্ন নিয়েছে কেন্দ্র। তৃতীয় এনডিএ সরকার গঠনের পর 3 মাস কাটেনি, এর মধ্যেই একের পর এক ইস্যুতে ধাক্কা খেতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। সেই তালিকায় এবার নয়া সংযোজন জাতিগত জনগণনা। এই নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টাকে জাতপাতের বিভাজনের সঙ্গে তুলনাও করেছিলেন, কিন্তু শরিকদের প্রবল চাপের মুখে সেই কঠোর অবস্থান 3 মাসেও টিকল না। 3 মাসও টিকল না। ব্যাকফুটে হাঁটতে বাধ্য হলেন মোদী। ব্যাকফুটে হাঁটতে বাধ্য হয়েছে মোদী সরকার। জনগণনার সঙ্গেই করা হবে জাতি গণনা। বৃহস্পতিবার এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সূত্রে। জানা যাচ্ছে শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে স্বরাষ্ট্র মন্ত্রকের নোট, আর তাতে থাকবে আসন্ন জনগণনায় কাস্ট সেন্সাসের অন্তর্ভুক্তিকরণের বার্তা।
এনডিটিভির খবরে প্রকাশ, মেঘালয় পুলিশ বলেছে বাংলাদেশের ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলী পান্নার শ্বাসরোধে মৃত্যু হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার লাশ পাওয়ার কথা জানিয়েছে মেঘালয় রাজ্যের পুলিশ। গতকাল বৃহস্পতিবার মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটার নেতা ইসহাক আলী দেশ ছেড়ে পালান বলে খবর পাওয়া যায়। বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের মেঘালয়ে তার লাশ পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজ্যটার পুলিশ। এনডিটিভি থেকে নেওয়া মেঘালয় পুলিশের একাধিক সূত্রের ভাষ্য হচ্ছে, ইসহাক আলীর লাশের ময়নাতদন্ত রিপোর্ট বলছে তার মৃত্যুর কারণ হচ্ছে শ্বাসরোধ। মেঘালয় পুলিশ জানিয়েছে 26শে আগস্ট রাজ্যের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের দোনভাই গ্রামের একটা সুপারি বাগানে অর্ধগলিত অবস্থায় লাশটা পাওয়া যায়। এলাকাটা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে। সূত্র জানায় লাশের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে ইসহাক আলী খানের পরিচয় শনাক্ত করা হয়। বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল শনিবার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আগামীকাল শনিবার স্থানীয় সময় বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মতবিনিময়। তবে এই বৈঠকে আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ উপস্থিত থাকবেন না বলে জানা গিয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, আন্দালিব, গণ অধিকার পরিষদ, উভয় অংশ, গণতন্ত্র মঞ্চ সহ এর আগে যমুনায় আমন্ত্রণ পাওয়া দলগুলোর সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর পোলিও প্রতিরোধ কার্যক্রমের জন্য 3 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস এবং ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকার প্রায় 6,40,000 শিশুকে পোলিও টিকা খাওয়ানোর জন্য ইহুদিবাদী সেনাবাহিনী এবং হামাস 3 দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর প্রতিনিধি রিক পিপারকর্ন এই খবর জানিয়ে বলেছেন, কথিত এই মানবিক যুদ্ধবিরতি রবিবার সকালে শুরু হবে এবং তা দৈনিক 8 ঘন্টা থেকে 9 ঘন্টা করে টানা 3 দিন ধরে চলবে। তিনি জানান, মধ্য গাজায় 3 দিনের যুদ্ধবিরতির পর একবার দক্ষিণ গাজায় এবং আরেকবার উত্তর গাজায় এমন যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হবে। গাজায় পোলিও টিকা গ্রহণের উপযোগী অনূর্ধ্ব 10 বছর বয়সী 6,40,000 শিশু রয়েছে জানিয়ে পিপারকর্ন বলেছেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার পাশাপাশি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট 2000 কর্মী পোলিও টিকা খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। সব শিশুকে টিকা খাওয়ানোর বিষয়টা নিশ্চিত করার স্বার্থে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। যুদ্ধের কারণে গাজার চরম অস্বাস্থ্যকর পরিবেশে যাতে পোলিও ভাইরাসের উৎপাদন এবং বিস্তার ঘটতে না পারে সেজন্য টিকা গ্রহণের উপযোগী অন্তত 90% শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জাতিসংঘের এই প্রতিনিধি জানিয়েছেন। ফিলিস্তিনের পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই সব বসতি স্থাপনকারীদের ইসরায়েল সরকার অর্থায়ন করে থাকে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার লাগাম টেনে ধরতে ওয়াশিংটনের চলমান প্রচেষ্টা জোরালো করার অংশ এই পদক্ষেপ। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার কার্যালয় বলেছে তারা এটাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং এই বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করার কথা ভাবা হচ্ছে। ইসরায়েল সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির বিরুদ্ধে আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞা। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিজমা দখলের লক্ষ্যে দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখানোর দায়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ওই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। গত সোমবার রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিমা মিত্রদের থেকে পাওয়া ইউক্রেনের একটা F-16 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, সাথে সাথে বিমানের পাইলটও নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর একটা সূত্র বিবিসিকে এই তথ্য জানিয়েছে। গত সোমবার রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হয়। এতে বৈমানিক ওলেক্সি মেস নিহত হয়েছেন বলে জানায় ইউক্রেনের সামরিক বাহিনী। এ মাসের শুরুর দিকে F-16 যুদ্ধ বিমানের একটা চালান ইউক্রেনে এসে পৌঁছয়। বিমানগুলোর একটা এই প্রথমবারের মতো বিধ্বস্ত হলো। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধ বিমানটা ভূপাতিত হওয়ার পেছনে প্রধান কারণ নয়,
সোমবার আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় হামলার সময় যুদ্ধ বিমানটার বৈমানিক 3টে ক্ষেপণাস্ত্র এবং একটা ড্রোন ধ্বংস করেছেন। ইউক্রেনের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, দুর্ভাগ্যবশত নিজের জীবনের বিনিময়ে ওলেক্সি মেস রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের মানুষকে বাঁচিয়েছেন। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।